এটা আসলে মানে ব্যাপারটা তো একেবারে ন্যাক্কারজনক, অগ্রহণযোগ্য, এতে কোনো সন্দেহ নাই। এবং মাহফুজুর রহমান শিশির যার উপর আক্রমণটা করা হয়েছে, আমি প্রথম কথা যেটা বলতে চাই যে জামায়াত ইসলামী কমিটি করেছে, বিবৃতি দিয়েছে, আরও কিছু করবে, বহিষ্কার করবে, দ্যাটস নট এনাফ। ওখানে যারা এই কাজটা করেছে দ্যাটস এ ক্রিমিনাল অফেন্স, এবং এই লোকগুলো আইডেন্টিফাইড, তারা কারা করেছে, এবং তাদের বিরুদ্ধে মামলা হওয়া দরকার, তাদেরকে গ্রেফতার করা দরকার, এবং তাদেরকে আইনের হাতে সোপর্দ করা দরকার। শুধু আমি একটা বিবৃতি দিব, ইনভেস্টিগেশন করব, একে দল থেকে বহিষ্কার করব, 2 দিন পরে আবার চুপিসারে দলে ফিরিয়ে নিয়ে আসব, এটা হতে পারে না। সো ক্রিমিনাল অফেন্সকে ক্রিমিনাল অফেন্সের মতো ডিল করতে হবে। আর সেকেন্ড থিং যেটা হচ্ছে যে আমি যেটা মনে করি যে দেখেন, আমাদের এখানে নর্মালি যেটা হয়, যখন বাইরে আপনি কোনো কিছু কভার করতে যান, আমি তো বাইরে অনেক সমাবেশ, অনেক কিছু কভার করেছি, যে ওইখানে হয় কি যে দলীয় কর্মীদের সঙ্গে সাংবাদিকদের অনেক সময় অনেক খাতির থাকে। হ্যাঁ, সাংবাদিকরা গাইড করে যে এইভাবে করেন, এইভাবে করেন, তাহলে আমাদের নিউজ ধরাতে সুবিধা হবে, আমরা একটু তাড়াতাড়ি চলে যেতে পারি, সেটা যেমন করে। আবার অনেক সময় ছোট্ট বিষয় নিয়ে একটা বাদানুবাদ তৈরি হয়ে আবার ঘটনাও ঘটে যায়। কিন্তু আমি মনে করি যে সাংবাদিকদেরও প্রফেশনাল যে বাউন্ডারি, এটার বাইরে আচরণ করা উচিত না। কোনো একটা পলিটিক্যাল পার্টি সমাবেশ করছে, করুক, আমি যতটুকু ধরাতে পারি আমি ততটুকু ধরাবো, আমি যতটুকু শুনতে পারি আমি ততটুকু শুনবো। এর বাইরে আমি তাকে, ভাই আপনি তাড়াতাড়ি শেষ করেন, বা আপনি এই অ্যাঙ্গেলে কথা বলেন, এইভাবে এটা করেন, আমি আপনারটা ধরাতে চাই, ওয়াই শুড আই সে দিস? আমি কেন তাকে বলবো যে আমি আপনারটা ধরা? আমি আমার টাইম ফ্রেমের মধ্যে যেটা পাবো আমি সেটাই করব। কিন্তু এর পরবর্তীতে যে ঘটনাটা ঘটেছে বাদানুবাদের পরিপ্রেক্ষিতে, এটা তো অগ্রহণযোগ্য। সো আমি এগেইন বলবো যে এই ক্রিমিনাল অফেন্সটাকে ক্রিমিনাল অফেন্স হিসেবে ডিল করা উচিত। ওকে, নীলুফার চৌধুরী মনি, আপনার মন্তব্য শুনি, এই আচরণকে আপনি কিভাবে দেখছেন? এবং সরকার তো গণমাধ্যমের স্বাধীনতার কথা বারবার বলছে, কিন্তু দু একটি জায়গায় এমন ঘটনা ঘটছে যেগুলো নিয়ে আসলে আমরা সমালোচনা শুনতে পাচ্ছি। সম্প্রতি একজন সম্পাদককে গ্রেফতার করা হয়েছে, সেটা নিয়ে আমরা সম্পাদক পরিষদেরও উদ্বেগ প্রকাশ করতে দেখেছি। আজকে তো একটি দল থেকে এভাবে সাংবাদিকদের হেনস্থা গায়ে হাত তোলা হলো। পরিবর্তন আসলে কতটুকু হচ্ছে এবং কেন হচ্ছে না? দেখেন, ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। একজন সাংবাদিক যখন তার পরিচয় থাকে সাংবাদিক, আমরা নিজেরা বহু এই ধরনের মিটিংয়ে থাকি, সাংবাদিকরা কিন্তু আসলেই বলে যেটা যে 2টার খবর, 7টার খবর, তার আগে যদি 5টায় কোনো মিটিংয়ে যায়, সেমিনারে যায়, বলে যে তাড়াতাড়ি নইলে আমরা 7টার খবর ধরতে পারবো না, আর না হলে রাতেও দেখা যাবে না, কারণ খবরগুলো বোধহয় মেন 7টার সময় বা 2টার সময় এরকম একটা হিসেবে করা হয়। আবার সকালের প্রোগ্রামে গেলে 2টার আগে তাদেরকে 1টার আগে ছেড়ে দিতে হয়। যেটাই হোক না কেন, সাংবাদিক পরিচয় দেওয়ার পরে আমার ভাই রাসেল যেটা বললেন, দুঃখ প্রকাশ করলেন, এই দুঃখটা কতটুকু মন থেকে আমি জানি না, কারণ তারা তো এরকমই সর্প হইয়া দংশন করে, উঝাও হইয়া ঝাড়ে। কারণ এটা তাদের কিন্তু একটা সিস্টেম, এটা কিছু দিক দিয়ে ভালো, কিন্তু সব দিক দিয়ে ভালো না। তারা যা বলে সব সমস্যারে বলে, ভুল শুদ্ধ যেটাই হোক না কেন, তারা এইখানে একরকম বলবে, আবার কাজ করার সময় আরেক রকম করবে। এখানে বলে যাবে তারা, লাইক আমি যেহেতু বট আইডি শিকার অনেক সিরিয়াসলি, যখন আমি তাদের বড় সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলি, তারা প্রত্যেকেই আমার সঙ্গে আফসোস করে, কিন্তু তারপরে আমি যা হবার তাই আবারও। তো এই জিনিসগুলো যে এইখানে ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না জিনিসগুলো কতটা। একজন সাংবাদিকের গায়ে কোনোভাবেই, সে যত হলুদ হলেও তার গায়ে হাত তোলা উচিত না। আমি হলুদ মানে সাংবাদিকতা শেষ, তারপরেও তার গায়ে হাত তোলা উচিত না, কারণ তাহলে তো আমি আর আইনের প্রতি শ্রদ্ধাশীল হলাম না। তাহলে আমার এই নির্বাচন হলো কিসের জন্য? আপনি দেখেছেন যে 2 দিন আগে একজন এমপির ছেলেকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। তো এটা এমপির ছেলে হিসেবে যতটা না, সিম্বলিক হিসেবে কিন্তু অনেক বেশি। একটা সরকারি পার্টির একটা এমপির ছেলে যখন অ্যারেস্ট হয়, তখন আপনি নারায়ণগঞ্জের ঘটনাটার কথা খুব সম্ভবত বলছেন, কিন্তু সেই জায়গা থেকে তো প্রশ্ন আসে, কারণ ওখানে যখন গ্রেফতার করা হয়েছে তখন বলা হয়েছে যে আমি উচ্চ মহলের আদেশে গ্রেফতার করেছি, এরকম একটি তথ্য এসেছে। যেটাই হোক, আমি আপনাকে এটুকু বলি, আমি ওইভাবে দেখেছি, অনেকদিন তো পড়ালেখা করেছি বিভিন্ন দলের নেতা নেত্রীদের ছেলে মেয়েদের সঙ্গেও, ওই নামটা বলার সাথে কিন্তু অনেকেই কিন্তু 1 গ্লাস পানি খায় আমলারা। তো ওই নামটা বলার পরে যখন অ্যারেস্ট করা হয়, তার মানে কি সে নিশ্চয়ই ওইটু ক্লিয়ারেন্স দেওয়া না থাকলে সরকারের উপর মহল থেকে, তাহলে কিন্তু ধরা সাহসটা হতো না। একটা এমপি কে ওইভাবে বোঝানো হয়
যে ওই এলাকার সেই তাকে যে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলো সেটাও কি কোনো ক্লিয়ার মুসলেকা, এটা আমি সিম্বলিক হিসেবে কিন্তু এটা একটা বিশাল ব্যাপার। মুসলেকা নেই, সে মুসলেকার ভেতরেই কিন্তু আছে, আর বাইরে না। সে এই ধরনের ঘটনা আবার করলে আবার তার তখন আর সে কিন্তু ওইখান থেকে কোনো নিস্তার পাবে না। এটা কিন্তু একটা মেসেজ না, মেসেজ কিন্তু আমরা পরিবর্তন কতটুকু হচ্ছে সেটা নিয়ে যেহেতু কথা বলছি, এটা পরিবর্তনের একটা মেসেজ। যেহেতু হ্যাঁ মেসেজ, কিন্তু এটা এই প্রশ্নটাও কিন্তু আসে যে চাঁদাবাজির অভিযোগ তার বিরুদ্ধে, কিন্তু এটা মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো। উনি যদি একজন সাধারণ নাগরিক হতেন, কোনো সংসদ সদস্য পুত্র না হতেন, তাহলে কি এভাবে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হতো? সেটাও তো আপনি চাঁদাবাজি হলেও যখন চাঁদাবাজি হয় তখন কিন্তু একটা যদি কেউ মামলা করে ঠুকে দেয়, মামলার রায় হওয়ার আগ পর্যন্ত কিন্তু সে অ্যারেস্ট হয় না। যেমন কিছু কিছু জিনিসে অ্যারেস্ট সাথে সাথে হয়, তার মানে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া মানে কিন্তু ওইখান থেকে নিস্তার পাওয়া না। ঘটনার সত্যতা যাচাই হলে কিন্তু তাকে পানিশমেন্টের আওতার মধ্যে নিয়ে আসা উচিত এবং আনবে এই সরকার। আপনি ইতিমধ্যে দেখেছেন যে একটা ইউনিয়ন নিয়ে যে কথাগুলো হয়েছে নাম নিয়ে, সেখানেও কিন্তু এখন গণশুনানিতে বসা হয়েছে যে নামটা কি হতে পারে। তো যেখানে যখন সরকার যেটা শুনছে সেটা নিয়ে কিন্তু ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছে সরকারের আন্তরিকতার অভাব নেই। কিন্তু আমি তো চাইলেই 20 বছরের জঞ্জাল একদিনে পরিষ্কার করতে পারি না। জঞ্জাল পরিষ্কার করার জন্য যে সময় এবং সুযোগটা দেওয়া দরকার সেটা দিতে হবে। এখন আপনি বলেন, আমি একটু জানতে চাইছি যে এই যে আজকের যে ঘটনাটি, সেই ঘটনাটিতে অনেকে বলছেন যেটা মব সৃষ্টি করে তাকে যে মারধর করা হয়েছে, এটার পেছনে একটা রাজনৈতিক কারণ আছে, রাজনৈতিক নেতাদেরও একটা দায় আছে। আপনি কি মনে করেন যে আসলে মব ঠেকানোর জন্য সবাই সমানভাবে উদ্যোগ নিচ্ছে, রাজনৈতিক দলের নেতাগুলো? দেখেন, এটা যে মব, এটা বলার অপেক্ষা রাখে না। আপনি যার গায়ে হাত দিতে পারেন না, আপনি নিজে থেকে গায়ে হাত দিবেন, সেটা মব না? যে কথাটা ইন্টারিম সরকারের সময় বলেছি, ওই কথাটা তো এখানে উল্টো হয়ে যেতে পারে না। এখন আরো গণতান্ত্রিক সরকার, এটা আরো বেশি যত চালু থাকবে তত ভালো হবে। মব যদি কোনো দল করে তাকেও সেই শাস্তির আওতায় আসা উচিত। এখন বিরোধী দল বলে যদি সরকার তাকে না দেখার ভান করে, এটা দুঃখজনক হবে। যে করেছে তাকেই এই আইনের মধ্যে আসতে হবে, সেখানে রাসেল গেলে হবে না। কারণ সে জামাতের নেতা, থানার নেতা হোক, জেলার নেতা হোক, সে কিন্তু গুরুত্বপূর্ণ নেতা। তো সে এই কাজটা, তার উপস্থিতিতে এই কাজটা, এবং আমি আবারও বলছি, তাদের ইশারা ছাড়া অনেক কিছুই হয় না। তাদের দলকে ক্যাডার বেস দল বলা হয়। এখানে সিস্টেম আছে যেটা আমাদের মধ্যে নাই, আরো গণতান্ত্রিক অন্য দলগুলোর মধ্যে নাই, বামের মধ্যেও নাই। ওদের মধ্যে সিস্টেম আছে, ওদের সিনিয়রের ইশারা ছাড়া কিচ্ছু হয় না। ওকে, আমি প্রবণতা নিয়ে কথা বলতে চাইছি। তো তাহলে এই যে প্রবণতাটা, সেটা আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি। যেমন ধরেন জামাতের কথাই যদি আমি বলি, ব্যারিস্টার আল মামুন রাসেল, সেটা কিন্তু বেশ কয়েকটি জায়গায়, যেমন আজকে আরেকটি ঘটনা ময়মনসিংহের ফুলবাড়িয়াতে আপনাদের জামাতের একজন কর্মী, তিনি মাওলানা ইফতেখার জামিলের বাবাকে, আপনি জানেন যে তার উপর হামলা করেছে এবং তিনি স্থানীয় প্রভাবশালী জামাতে, সেই জায়গা থেকে জামাতে কেউ তাকে সহায়তাও করেননি। তো এই বিষয়টি সামনেও আসতো না যদি ইফতেখার জামিল নিজে পোস্ট না দিতেন। তাহলে আসলে কি দাঁড়াচ্ছে? আপনারা ইসলামিক সেন্টিমেন্ট নিয়ে কথা বলছেন, ইসলামের রাজনীতি করছেন, কিন্তু আরেকজন আলেমের উপর আপনারা হামলা করছেন, কি অর্থ দাঁড়ায়? প্রথম কথা হচ্ছে, খারাপ সবার জন্য খারাপ। জামাত করলো যেটা খারাপ হবে, বিএনপি করলো সেটা খারাপ হবে। আসলে আমরা তো আসলে এই যে সাংবাদিকের উপর আজকে একটা হামলা হয়েছে, কিন্তু এর বিপরীতে আমি আপনাকে কমপক্ষে ডজন খানিক আমি আপনাকে নিউজ দেখাতে পারবো যে রিসেন্টলি গত 1.5 সপ্তাহের মধ্যে প্রায় 15 থেকে 16 জায়গায়, কিন্তু কতটুকু আমি যদি আপনাকে কোটে আনকোট করে কয়েকটা পড়ে শোনাই। গুলশানে বিএনপির কার্যালয়ে সাংবাদিকের উপর হামলা, এটা 19 অক্টোবর। আপনি 30 সালে 4 সাংবাদিকের উপর হামলা অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার 2। কালের কণ্ঠে বিএনপি নেতার বিরুদ্ধে সাংবাদিকের উপর হামলা। আমি এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমি সেটা বলছি না। আমি বললাম খারাপ, যার জন্য খারাপ সবার জন্য খারাপ, যেটা অপরাধ সবার জন্য অপরাধ। আমি প্রথম কথা হচ্ছে জামাতের এই যে আকবর ভাই একটু আগে বললো যে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। এখন কথা হচ্ছে মামলাটা করবে কে? ভিকটিম করবে, যিনি অ্যাগ্রিভড হবেন। যেহেতু অ্যাগ্রিভেডের কাছে গিয়েছে, ক্ষমা চেয়েছে, অ্যাগ্রিভে তার চিকিৎসার ব্যবস্থা করেছে, উনি যদি মনে করেন না আমি যে ক্ষমা চেয়েছেন আমি ক্ষমা মানবো না, আমি আপনাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করব, তাহলে উনি করতে পারেন। এবং সেটার ক্ষেত্রে সরকার অবশ্যই তাকে সহযোগিতা করা উচিত, আমি মনে করি করা উচিত। যদি অপরাধ, অফেন্স অলওয়েজ অফেন্স, সে যেহেতু অপরাধ করেছে,
কিন্তু সে যদি ক্ষমা করে দেয় যে ঠিক আছে তুমি আমার উপর আক্রমণ করেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তাহলে সেক্ষেত্রে তো আপনার অ্যাগ্রিড না থাকলে তো আপনি মামলা করতে পারবেন না। আচ্ছা, তারপরে দেখেন আমি একটা জিনিস একটু ইন্টারফেয়ার করি, সরি। সেটা হচ্ছে যে আমি অ্যাজ এ জার্নালিস্ট জামায়াতে ইসলামের বহু প্রোগ্রাম কিন্তু এর আগে আমি কভার করেছি বিভিন্ন সময়, বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ, অনেকের প্রোগ্রাম গিয়েছি। এবং আওয়ামী লীগের সময় জামায়াতে ইসলামে তো ওপেনলি প্রোগ্রাম করতে পারতো না, দুই একটা প্রোগ্রাম শেষের দিকে এসে তারা করেছে ওপেনলি। তাদের তখনকার যে অ্যাটিটিউড আর এখনকার যে অ্যাটিটিউড, দুটার মধ্যে আকাশ এবং পাতাল তফাৎ। এখন জামায়াতে ইসলামের হাবভাব দেখলে মনে হয় আফটার 5th of August মানে উই আর ইন দ্য ড্রাইভিং সিট, আমরাই ক্ষমতায়। যেমন একজন সাংবাদিক যদি একটা কথা বলেও থাকে, সেটা যদি আপনার পছন্দ নাও হয়ে থাকে, কেন তাকে সরাসরি সবাইকে ফ্যাসিবাদের দোষর বলে তার উপর ঝাঁপিয়ে পড়তে সুযোগ হবে নেই না? এবং এই যে একটা জিনিস দেখেন, এটা আপনি জানেন, আমি সোশ্যাল মিডিয়াতে ট্র্যাক করছি, বিভিন্ন টক শোগুলোতে আমি দেখছি যে জামায়াত ইসলামের লোকজনের বা ইত্যাদি ক্ষেত্রে বিশেষে কোনো কোনো ক্ষেত্রে বিএনপির একটা অংশের মধ্যে এই প্রবণতাটা আছে, যাকে তাকে ফ্যাসিবাদের দোষর বলা। তো আপনি যদি যাকে তাকে ফ্যাসিবাদের দোষর বলেন, তাহলে তো আপনি পুরো একটা বড় অংশকে আপনি সাইডলাইন করে ফেলবেন শুধু ফ্যাসিবাদের পক্ষে বলে, যেটা আওয়ামী লীগ একসময় করেছিল। যে আপনি আচ্ছা জিনিসপত্রের দাম বেড়েছে, আপনি যদি প্রতিবাদ করেন বলতো আচ্ছা যুদ্ধ অপরাধের বিচার চায় না, প্রশ্নপত্র ফাঁস হয়েছে এই কথা বললে বলে যুদ্ধ অপরাধের বিচার চায় না, রাজাকার। এখন তো রানা প্লাজার ধর্ষণের সময়ও তো বলছে যে এখন তো ব্যাপারটা ঠিক ওরকম দাঁড়িয়েছে যে কেউ যদি একটু আউট অফ দ্য বক্স কথা বলে তাকে বলা হচ্ছে সে ফ্যাসিবাদের দোষর অথবা ভারতের দালাল। হ্যাঁ, এত সস্তা ব্যাপার, জিনিসটাকে তো এত সস্তা বানিয়ে ফেলাটা ঠিক না। সেটা আমি বলছি যে আপনাদের এই আচরণগত পরিবর্তনটা কেন? রাইট আবুল হোসেন, বলতেও আমার কাছে খারাপ লাগছে যে ভাষায় যেভাবে তিনি বলেছেন কথাটি, একজন মানুষকে খেয়ে ফেলার কথা বলছেন তিনি। আসলে কি মানে কিভাবে বলবেন যে আপনাদের মধ্যে পরিবর্তনটা আসছে না? না দেখেন, আমি প্রথম কথা হচ্ছে এই আমাদের মানুষের একটা স্বভাব আছে, মানুষ ক্ষমতা পেলে একটু বেপরোয়া হয়, কিন্তু এটা কন্ট্রোল করতে হবে। এটা সরকারি দলের ক্ষেত্রে, বিরোধী দলের ক্ষেত্রে, বিরোধী দল তো এক ধরনের ক্ষমতায়, আপনি সাংবিধানিক হিসাবে তারাও তো ক্ষমতায়। সেই হিসাবে আমি মনে করি এটা আপনি জালেমের চেয়ে যদি আপনি মুজলুম ছিলেন এতদিনে, আপনি যদি জালেম হয়ে যান, এটা আসলে মানুষের জন্য শুভকর হবে না, এবং তখনই তৃতীয় শক্তি, যেটা যারা পরাজিত শক্তি, তারাই চলে আসবে। তো সুতরাং প্রত্যেকে এই দিক থেকে কন্ট্রোল করতে হবে। এখন কথা হচ্ছে আপনি এটা শুধুমাত্র এই জামাতের আজকের এই ঘটনা বা হচ্ছে হানজালা সাহেবের যে এটা, আমরা তো আসলে ওই শুধুমাত্র এখন তো সমাজটা যে ফটো কাটে চলে আসছি, ছোটোখাটো একটা শব্দ শুনে আমরা জাজমেন্ট করি বা কিন্তু এটার পিছনে যে ঘটনাগুলো, পুরো ঘটনাটা আমরা জানি না। হানজালা সাহেবের বক্তব্যটা আমি নিজেও শুনেছি, পরবর্তীতে উনি নিজেও ব্যাখ্যা দিয়েছেন এবং ওখানকার যারা ছিলেন তারাও ব্যাখ্যা দিয়েছেন যে এই যেই সালিশটা ছিল, সেই সালিশে বলা হয়েছে যে ওনাকে এমপিকে থাকতেই হবে। এমপি ছিলেন, এমপির কথা হচ্ছে এমপি যখন একটা জিনিস করছেন, বারবার ইন্টারফেয়ার করা হচ্ছে, তখন উনি একটু, মানুষের তো আসলে সবসময় মাথাকে কন্ট্রোল রাখতে পারে না। আমি মনে করি একজন এমপি হিসেবে বা তার একটা সম্মানের জায়গা হিসেবে তাকে নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল। এরপরও যে শব্দচয়ন না, আমরা তো এমনও দেখেছি, এই নোয়াখালীতে বিএনপি যে সভাপতি, উনি তো বলেছেন যে মেয়েরা তোমরা যদি বাইরে যাও তোমাদেরকে এটা খুলে ফেলবো, অনেক শব্দ। তার মানে কি? এবং কি আমরা এমন এমপিকে দেখেছি যে টকশোতে বসে বলেছেন যে আমি যদি ছেড়ে দিয়ে সবাই বেসে যাবা। তার মানে কি আপনি এই শব্দ দিয়ে পুরো দলকে তো জাজ করার সুযোগ নেই আপনার। দেখেন এটা ব্যাপারও আপনি দেখেন, এই যে একটু আগে যে আপনি আপাকে বললেন যে একটা এমপির ছেলেকে চাঁদাবাজির জন্য গ্রেপ্তার করা হয়েছে। দেখেন চাঁদাবাজির জন্য গ্রেপ্তার করেছে, আমরা সবটা অ্যাপ্রিসিয়েট করেছিলাম। এবং কি তাকে মুসলেকা দিয়ে আপনি দেখবেন একটা নন ভেলেবল অফেন্সের ক্ষেত্রে, কগনিজেবল অফেন্স এটা, সেখানে একটা হওয়ার পর তাকে মুসলেকা দিয়ে ছাড়া, কোনো মুসলেকা দিয়ে ছাড়ে কখন? যখন দেখবেন আপনি কাউকে প্রথমে ধরার পর প্রাথমিক অবস্থায় যদি আপনার মনে হয় যে অপরাধটা সংঘটিত হয় নাই, তখন আপনি তাকে একটা মুসলেকা দিয়ে আপনি ছেড়ে দিতে পারেন। কিন্তু যখন আপনাকে মনে হবে যে অপরাধটা সংঘটিত হয়েছে, অপরাধটা কমিটেড হয়েছে, আপনি দেখেন এই অলরেডি তাকে কিন্তু যুবদল থেকে তাকে সাংগঠনিকভাবে তাকে বহিষ্কার করা হয়েছে। তার মানে এই যে চাঁদাবাজি ঘটনাটা কিন্তু ঘটেছে, ঘটার পরেও থানায় গিয়ে তাকে মুসলেকা দিয়ে ছেড়ে দেওয়া, এটা তো সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। এমপি পুত্রের জন্য এক আইন, সাধারণ মানুষের জন্য ভিন্ন আইন তো হতে পারে না। তো তাহলে আমাদেরকে প্রত্যেকে ক্ষমতা পাওয়ার পর আমাদেরকে সংযম হইতে হবে। এটা শুধুমাত্র বিরোধী দলের না, শুধুমাত্র সরকারি দলের না, প্রত্যেকে যদি আমরা ক্ষমতার, আপনি দেখেছেন গাইবান্ধায় একটা স্কুল কমিটি নিয়ে ঝগড়া করে শিবিরের ইউনিয়ন সভাপতিকে কুপিয়ে মেরে ফেলা হয়েছে। তাহলে এই জিনিসগুলো তো আসলে কারোর জন্য না, শুভকর না। যে নতুন বাংলাদেশে আমরা এই নতুন সরকার আসছে 3 মাসের মাথায় এভাবে যদি কথা কাটাকাটিতে যদি আপনি কুপিয়ে কাউকে হত্যা করে ফেলেন, তাহলে এটা তো কারোর জন্য মানানসই না। তো তাহলে এই জন্য এতদিন আওয়ামী লীগ যারা ফ্যাসিস্ট ছিল তারা এতদিন এভাবে কুপিয়ে হত্যা করতো। এখন আমরাও যদি এই কাজটা করতে থাকি, আমরাও যদি এই কাজটা ক্ষমতা আসার পর করতে থাকি, এই জন্য আমার মনে হচ্ছে যদি আমরা
ক্ষমতাকে যদি মানে কন্টিনিউ করতে হয় তাহলে অনেক সংযম বিরোধী দলে নিতে হবে, সরকারি দলে নিতে হবে। কোনো সুযোগ নাই কারো পক্ষ থেকে একপাক্ষিকভাবে কোনো দুই পক্ষকেই এক্ষেত্রে আমি মনে করি সংযমের পরিচয় দিতে হবে, এবং কি আমাদের জায়গা থেকে যখনই কোনো ভুল হবে আমাদের ক্রিটিসিজম করতে হবে, সেটা সমালোচনা করতে হবে। যদি সমালোচনা আমরা বন্ধ করে দিই তাহলে এই অপরাধগুলো আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে। আজকে যে ঘটনাটি ঘটেছে এটা যেভাবে প্রতিবাদ হয়েছে, সাংবাদিক মহল থেকে প্রতিবাদ হয়েছে, প্রত্যেকটা জায়গা থেকে প্রতিবাদ হয়েছে, আমি মনে করি এই প্রতিবাদগুলো জারি রাখতে হবে সবার ক্ষেত্রে, সরকারি দলে করলে বিরোধী দলে করলে। যদি এটা করা যায় তাহলে ভবিষ্যতে যারা রাজনীতিবিদ আছে তারা সতর্ক থাকবে যে আমাকে যে কোনো একটা অপরাধ করার ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে এখানে সাংবাদিকরা আছে। আমরা তো এর আগে ইয়েলো জার্নালিজম দেখেছি, তারা সাংবাদিকরা সবকিছু সকল তথ্য বলে যে আপনার তথ্য কখন হয়, যখন সকল মানে তথ্য হয় না, যখন সাংবাদিক যেটাকে গ্রহণ করে নেয় সেটাই কি হয়, এই আপনার তত্ত্ব হয়। তো এখন এই জন্য আমার মনে হয় সাংবাদিকরা যে কোনো দল যদি কোনো অপরাধ করে যে সবার জায়গা থেকে এটাকে ক্রিটিসিজম করা, সমালোচনা করা হয় এবং কি এটাকে করা হয়, আমার মনে হয় এগুলো কমে আসবে এবং কি তারাই বুঝতে পারবে তাদের কোনটা করা উচিত কোনটা করা উচিত। কিন্তু দলগুলোর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে, আমি জামাতের কথা যদি এখানে আনি সেটা দেখব যে কখনো কাউকে যদি অপরাধী আমরা দেখি যে অপরাধীর সাথে সম্পৃক্ত, একরকম তার পেছনের নেপথ্যের একটা কারণ ব্যাখ্যা করার একটা প্রবণতা, এবং ব্যাখ্যা আপনারা করান যে এই কারণে করেছে, অর্থাৎ তার পাশেই আপনারা দাঁড়িয়ে যান। এমনকি এই যে জিশান, যে ধর্ষক জিশান, তাকে নিয়ে যে আপনারা বক্তব্য দিচ্ছেন সেখানেও আমরা শুনি যে আমরা তো হচ্ছে ভিকটিমের কথা শুনতে চাই, তাকে আমাদের সামনে বলতে হবে, জিশানকে কেন কথা বলতে দেয়া হচ্ছে না। এই যে বক্তব্যগুলো আসে একরকম শেষে এসে দাঁড়ায় যেন সে অপরাধীর পক্ষে আপনারা দাঁড়িয়ে যান। প্রথম আলোতে যখন হামলা হলো, আমি একটু শেষ করি, প্রথম আলোতে যখন হামলা হলো আমরা দেখলাম যে গতকাল প্রথম আলোতে হামলার জন্য আরেকজনকে গ্রেফতার করেছে যিনি এনসিপির কেন্দ্রীয় একজন নেতা, কিন্তু সেখানে প্রথম আলোতে হামলা উস্কে দেওয়ার জন্য শিবিরের কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অভিযোগ এবং এভিডেন্স আছে তারা এটা উস্কে দিয়েছে, সেটা তখন কিন্তু আপনারা বলেছেন ব্যক্তিগত মত। এরকমটা যদি আপনারা করেন তাহলে এটা আসলে অপরাধ কমবে কিনা? আমরা আসলে কোনটাকে নিচ্ছি এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখেন জিসানের ক্ষেত্রে জিসান যখন অপরাধটা করেছে ছাত্র শিবির জানার সাথে সাথে, কারণ ছাত্র শিবিরের সাংবিধানিকভাবে তাদের যে গণতন্ত্র আছে সেখানে প্রেম তো দূরের কথা, একটা ছাত্রী যদি প্রাপ্তবয়স্ক ছাত্রী হয় তাকে টিউশনই করা যাবে না তাদের গঠনতন্ত্র আলোকে। যখন তারা জানতে পেরেছে যে এমন কোনো সম্পর্ক ছিল, সাথে সাথে বহিষ্কার করা হয়েছে, সাথে সাথে তাকে দলীয়ভাবে বহিষ্কার করেছে। এখন কথা হচ্ছে ছাত্র শিবির বা একটা দল কি করতে পারে, সর্বোচ্চ হচ্ছে একটা দল তো কাউকে শাস্তি দিতে পারে না, শাস্তি দিতে পারে কি দল থেকে বহিষ্কার করতে পারে, কিন্তু আপনার সে যে অপরাধটা করেছে, ক্রিমিনাল অপরাধটা করেছে, এটা রাষ্ট্রীয় আইনে বিচার হবে। এখন কথা হচ্ছে যে কোনো বিষয়ে, যে কোনো অপরাধের ক্ষেত্রে আমরা কিন্তু আত্মপক্ষ সমর্থন খুবই গুরুত্বপূর্ণ, এটা সাংবিধানিক অধিকার, এটা আত্মপক্ষ সমর্থন দেওয়া। আমাদের সংবিধানে বলা আছে আপনি যদি কোনো অপরাধী গ্রেপ্তার করেন তাকে আইনজীবী এবং আইনজীবীর সাথে কথা বলা, পরিবারের সাথে কথা বলার তাকে সুযোগ করে দিতে হবে, কারণ এটা তার সাংবিধানিক অধিকার। তাকে গ্রেপ্তার করা হয়েছে, একটা হচ্ছে যে অপরাধে, এমন না যে সে একটা শিশু দর্শন করেছে, এটা হচ্ছে আমাদের আইনের ভাষা বলে বিয়ের প্রলোভনদিকে দর্শন, মানে মিউচুয়াল ইন্টারকোর্স করেছে, দুই পক্ষ মিউচুয়াল ইন্টারকোর্স করেছে, এখন বিয়ে করে না এই জন্য অপরাধ হয়ে গেছে। আমাদের আইনটা বলে এটা, এই যে দর্শনটা, এটা আমাদের আইনে দুই ধরনের দর্শন আছে, একটা হচ্ছে ফোর্সফুল ইন্টারকোর্স আর একটা হচ্ছে মিউচুয়াল ইন্টারকোর্স। মিউচুয়াল ইন্টারকোর্সটা অপরাধ হবে কখন, যদি বিয়ে না করে তাহলে অপরাধ, বিয়ে করলে এটার অপরাধ থাকে না। আবার আপনি যখন ফোর্সফুল ইন্টারকোর্স করবেন, যেমন শিশু, যেমন রামিসা, এটা ফোর্সফুল ইন্টারকোর্স, এটা তো অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। এখন কথা হচ্ছে এই যে সে বিয়ের প্রলোভন দেখিয়ে দর্শন করছে, আপনি দেখেছেন যিনি ভিকটিম তাকেও কথা বলতে সুযোগ দেওয়া হচ্ছে না। তার মানে কি আপনাকে বিয়ে করলে অপরাধ থাকবে না কেন? না বিয়ের আগে যে অপরাধটা করলো, জবরদস্তিটা করলো, সেটা না জবরদস্তি না, আপনাকে যখন আমি আপনাকে বলি, আমি আইনের ব্যাখ্যাটা দিই, বিয়ের প্রলোভন দেখিয়ে দর্শন যেটা, সেটা মানে মিউচুয়াল ইন্টারকোর্স হয়। মিউচুয়াল ইন্টারকোর্স হয় যে তোমাকে আমি ইন্টারকোর্স করছি কেন, যুক্তি দিয়ে আপনার যে সেই নেতা তার পক্ষে আপনি না, আমি তার পক্ষে যাচ্ছি না, আমার কথা হচ্ছে তাকে সে অপরাধ করেছে, তাকে শাস্তি দেওয়া হয়েছে, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, এবং কি সে যে অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে এটাকে কিন্তু শিবির কোনো নিন্দা জানান নাই, বরং তাকে যে আইনজীবী করেন, আপনি দেখেছেন তার পক্ষে আইনজীবী দাঁড়িয়েছে, দুইজনকে অলরেডি আপনার এই থেকে বহিষ্কার করা হয়েছে কুমিল্লা বারের। তার মানে কি তার পক্ষে আইনজীবী দাঁড়াবে না? এটা তার সাংবিধানিক অধিকার, তাকে কথা বলার স্বাধীনতার সুযোগটা দিতে হবে। কিন্তু এমনকি এই মামলায় আমরা দেখেছি তাকেও কথা বলার সুযোগ দেয় না, যিনি ভিকটিম ছিল
তাকেও কথা বলার সুযোগ দেওয়া আচ্ছা, হয়নি তাকে। ঠিক এখন আছে, কথা হচ্ছে আমি- আমরা দেখেছি সবসময় ভিকটিমকে এই আদালতের ভিকটিমকে মানে সরকারের পক্ষ থেকে না হয় কখন যখন না, শিশু হয়। ভিকটিম পেলে যদি আপনারা পায়ে ধরে শিশু হয়। মাপ চেয়ে ফেলেন, যেমন এই যে ভিকটিমের তো সাংবাদিকের না, পায়ে না, ধরে না। মাপ চেয়ে ফেলেন, না, না, যদি আপনার মামলা যখন করবে না হয়তো, victim-এর- সেটাও বা মানুষ আপনি করতে দেখেন কেন দেবে? আপনি দেখেন ভিকটিমের ক্ষেত্রে সবসময় হয় কি, ভিকটিমের ক্ষেত্রে শিশু যদি ভিকটিম হয় তখন তাকে হচ্ছে সরকারের আওতায় নিয়ে আসে, সেটা শিশু ভিকটিম। Okay. কিন্তু একটা আচ্ছা, প্রাপ্তবয়স্ক না, অনেক ভিকটিমকে সময় সরকারের রাষ্ট্র আওতায় নিয়ে আসা। ভিকটিমকে প্রোটেক্ট করে। জি। ঠিক আছে, আমরা কথায় আসবো। আমি একটু আকবর হোসেন, আমি আপনার কাছে শুনতে চাইছি যে তার এই যে অপরাধী জিশান, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কিন্তু জামাতের পক্ষ থেকে নেতারা এমনভাবে বক্তব্য দিচ্ছেন যেন তার বিরুদ্ধে অভিযোগটাকে স্টাবলিশ করা হচ্ছে প্রেম করার অভিযোগ। এটা বলে তাদের জন্য মনে একটু স্বস্তিদায়ক অবস্থা হয় এবং তার ধর্ষণ অপরাধকে ছোট করে দেখা হচ্ছে। আমি যেভাবে দেখছি আপনিও কি সেভাবে দেখেন, নাকি আসলে আমি ভুল দেখছি? আসলে এটা তো আইনের দৃষ্টিতে প্রমাণ হওয়ার বিষয়। একটা হচ্ছে যে আমাদের সোসাইটিতে তো এটা জানেন যে অনেক রকম ডাইনামিক্স থাকে, এবং নারী পুরুষ সম্পর্কের যে ডাইনামিক্স, এটা আপনি এটা কোনো দল বা এটা কোনো মত ওইটা দিয়ে এটাকে আসলে কাভার করা যায় না। এটার মতো হয়, এটা একটা চিরায়ত নিয়ম বা হয়, আমাদের সমাজেও হয়, অনেক সমাজেই হয়। এখন জিসান যে এটা করেছে, এখন এটা কি রেপ নাকি রেপ না, এটা তো আসলে আইডেন্টিফাইড হতে হবে বাই ল এবং একই সঙ্গে বাই ইনভেস্টিগেশন, থ্রু ইনভেস্টিগেশন। তো এখন তবে যেটা একটা জিনিস হয়তো দৃষ্টিকটু যেটা লাগে, সেটা হচ্ছে ধরেন আমার বিরুদ্ধে একটা অভিযোগ উঠলো, এবং সেই অভিযোগটা কি গুরুতর অভিযোগ উঠলো, নৈতিক স্খলনজনিত কোনো অভিযোগ উঠলো, এবং আমি যদি কোনো দলের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকি কিংবা আমি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকি, তাহলে নর্মালি আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি দেখবেন যে প্রতিষ্ঠান তাকে সাসপেন্ড করে, অথবা দল তাকে সাসপেন্ড করে, অথবা সে নিজে দল থেকে পদত্যাগ করে, তাই না? কয়েকটা বিষয় হয়, এবং দল কিন্তু এটা নিয়ে কখনো টু শব্দটা করবে না যে সে রাইট করেছে নাকি রং করেছে, তারা সেটাকে ইনভেস্টিগেশনের উপর ছেড়ে দেবে। সো আমি মনে করি যে মানে এমন কোনো বক্তব্য দেওয়া উচিত না যেটা রিমোটলি মনে হতে পারে যে আপনি তাকে সাপোর্ট করছেন। আপনি যদি মনেও করে থাকেন যে আপনার দলের কর্মী যেটা করেছে বা নেতা যেটা করেছে সে ভুল করে নাই, যদি আপনি এটা মনেও করে থাকেন, আপনার চুপ থাকা উচিত এবং সেটাকে আইনের দ্বারা নির্ধারিত হতে দেওয়া উচিত। কিন্তু আপনি যদি এমন বক্তব্য দেন যেটাকে আমি ইন্টারপ্রেট করতে পারি যে এই যে যেমন আপনি করছেন বা আরেকজন করছে যে, তাহলে কি জামায়াতে ইসলামের লোকজন ইনিয়ে বিনিয়ে সোশ্যাল মিডিয়াতে তার পক্ষে একটা মত দাঁড় করানোর চেষ্টা করছে? সো এই জিনিসটা হওয়াটা খুব ডেঞ্জারাস যে আমার দলের হলে পরে। সো আমি যেটা মনে করবো যে যেহেতু জামায়াতে ইসলামের সোশ্যাল মিডিয়া বা শিবিরের বা তাদের যারা অ্যাসোসিয়েটেড লোকজনের, তাদের কিন্তু সোশ্যাল মিডিয়া প্রেজেন্সটা অনেক বেশি, অনেক বেশি, এবং নানাভাবে তারা সেখানে অ্যাক্টিভ থাকে। এটা থাকাটা দোষের কিছু না। প্রত্যেকটা এখনকার দিনে যে রাজনৈতিক দল তারা মনে করবে ডিজিটাল প্ল্যাটফর্মটাকে বুঝবে, তারা এটা করবে, এটা করাটা এটা ঠিকই আছে, কিন্তু সেখানে এমন কিছু করা উচিত না যাতে করে যে কোনো ধরনের অভিযোগ যেটা গুরুতর অভিযোগ সেগুলোর পক্ষে একটা মানে দূরতমভাবে একটা মত দাঁড় করানোর সেরকম অনেকে আমাদের কাছে মনে হতে পারে বা কারো কাছে মনে হতে পারে, এই কাজটা করা উচিত না, আমি ওইটাই বলবো। আপনি জানেন যে ডক্টর জাহিদের ভারত ভ্রমণ এবং সেখান থেকে ফিরে আসা নিয়ে একটি স্টেটমেন্ট আমরা দিল্লি থেকে আমরা দেখলাম। সেই জায়গা থেকে আপনি তো কাজ করেছেন লন্ডনে, আপনি ছিলেন প্রেস মিনিস্টার হিসেবে। সেই জায়গায় আপনার আপনার কাছে কি মনে হয় যেখানে আসলে কোথায় মানে কেন এরকম একটা ঘটনা ঘটলো? আমি দেখলাম যে রণধীর জয়সওয়াল তিনি যে কথাটা বললেন, তিনি নতুন কোনো কিছু বলেননি। তিনি বলেছেন যে হ্যাঁ, উনি এখানে এসেছিলেন, উনি একটা অর্ডিনারি পাসপোর্টে এসেছিলেন, সার্ক স্টিকার ছিল, ইমিগ্রেশন শুধু নিশ্চিত হতে চেয়েছে যে উনি আসলে এই প্রোগ্রামে এসেছেন কিনা, সেটা নিশ্চিত হওয়ার জন্য সময় লেগেছিল, পরে ওনাকে বলেছিল আসার জন্য, উনি চলে গেছেন। তারা এখানে কোনো জাজমেন্ট দেয়নি, তারা প্রক্রিয়াটার কথা বলেছে। এখন আমি ডাক্তার জাহিদের কথা আমি যেটা বলবো যে উনি নিজেই বলছেন তিনি কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করেননি, তিনি অর্ডিনারি পাসপোর্ট ব্যবহার করে গেছেন। আমি প্রথমে তার জায়গাটাতে আসি। উনি একটা সরকারি দায়িত্বে আছেন আজকে প্রায় 4 মাস হয়ে গেল, না? বিএনপি ক্ষমতা এসেছে প্রায় 4 মাস। তো সরকারের মন্ত্রী, এমপি, উপদেষ্টা বা যারা আছেন তারা তো কূটনৈতিক পাসপোর্ট, লাল পাসপোর্ট পাওয়ার যোগ্য আইন অনুযায়ী, এবং এই লাল পাসপোর্টটা তো শখ করে দেওয়া হয় না কাউকে, এটা তো উপহার না, এটা হচ্ছে আপনার রাষ্ট্রীয় কাজ যাতে ইজি হয় সেজন্য আপনাকে দেওয়া হয়, তাই না? তো ডক্টর জাহেদ কেন আজকে 4 মাস পার হয়ে গেল উনি এই কূটনৈতিক পাসপোর্ট নিলেন না? এটা কি এত লাইট ব্যাপার, মানে রাষ্ট্রীয় ব্যাপারকে এতটা লাইটলি নেওয়াটা ঠিক না। আমি বলছি না যে সবাইকে কূটনৈতিক পাসপোর্ট নিতে হবে, এমন কোনো ব্যাপার না। কূটনৈতিক পাসপোর্ট না নিলেও তিনি পারেন, এটা ওনার অধিকারও আছে। কিন্তু ওয়েন ইউ আর ইনটু সামথিং,
আপনি যখন এই দায়িত্বটা পালন করছেন, আপনাকে তো সেটা নিলে হবে কি, আপনার কাজগুলো ইজি হবে। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে উনি যখন ভারতে যাবেন, তখন যখন সিদ্ধান্ত হলো যে উনি ভারতে যাবেন, তখন ইন্ডিয়ান কাউন্টার পার্ট তাদেরকে কি এটা সময় মতো জানানো হয়েছিল নাকি সময় মতো জানানো হয়নি? দিল্লির বাংলাদেশে যে হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ, তিনি বলেছেন যে হ্যাঁ জানানো হয়েছিল। আচ্ছা, যদি জানানো হয়ে থাকে তাহলে ইন্ডিয়ান সাইড এটা কেন তারা প্রোটোকলটা মানে যাতে ওনার স্মুথ হয় যাতায়াতটা, সেটা কেন এনশোর করলো না? এটা বাংলাদেশ সরকার ব্যাখ্যা চাইতেই পারে এবং চেয়েছেও অলরেডি, আমি যদ্দ শুনলাম। আর থার্ড থিং হচ্ছে দেখেন, ডাক্তার জাহেদ উনি সরকারের উপদেষ্টা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উনি ওখান থেকে গিয়ে ওনার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে যা শুনলাম, উনি সেটাতে খুবই মনক্ষুণ্ণ হয়েছেন, রাগান্বিত হয়েছেন। আমি বুঝতে পারি, আমি হইলেও হয়তো রাগ করতাম, কিন্তু ডিপ্লোমেসি এবং সরকারি দায়িত্বে না রাগের জায়গাটা খুব কম। মানে এখানে আপনি ওভার সেন্সিটিভ হয়ে কিছু করতে পারবেন না। যদি কোনো কিছু ভুল সেখানে হয়েও থাকে আপনার কাউন্টার পার্টের দিক থেকে, এটাকে ডিপ্লোম্যাটিক চ্যানেলেই এটাকে রিজলভ করতে হবে। মানে এটাতে ওভার সেন্সিটিভ হয়ে কোনো কিছু অ্যাচিভড হবে না, কিছু কথাবার্তা তৈরি হবে। আর যেহেতু বাংলাদেশ সরকার, কিন্তু আপনি যেটা বলছেন যে উনি রাগ হয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন, কিন্তু রাগ হয়েছেন উনি কিন্তু এমন কিছু বলেন নাই যাতে করে আপনার কাছে মানে এটা স্পষ্ট আপনি বলতে পারেন যে উনি খুব ক্ষুব্ধ হয়ে কাজটা করেছেন। না, উনি ফিরে আসাটাই তো ওনার ক্ষুব্ধ হওয়ার লক্ষণ। যে ফিরে আসাটা নিয়ে আমি কথা বলছি, সেই জায়গাটায় আপনি যেটা বলছেন যে ইনফরমেশনটা থাকলে তাহলে তাকে এই প্রোটোকলটা কেন দেয়া হলো না, সেই প্রশ্নটাও তো আসছে। ঠিক আছে, আমি আপনার মন্তব্যটা জানলাম। ব্যারিস্টার মামুন রাসেল, আপনি কিভাবে দেখেন, তার কি আসলে কি করা উচিত ছিল এখানে? তিনি কি ওভার সেন্সিটিভ হয়ে গেছেন যেটা একবার মনে করছেন, আপনি কি তাই মনে করেন কিনা? আমি এটা একটু আসি, তার আগে আরেকটা বিষয় একটু এনে আমি এটা আসছি আপনার এটা। আমার সমালোচক বলেছিলেন যে সুযোগ করে দেওয়া। দেখেন, আপনি জিসানের যে বিষয়টা শিবির জানার সাথে সাথে তাকে বহিষ্কার করেছে, সর্বোচ্চ যেটা করতে পারে বহিষ্কার করেছে। এখন পরবর্তীতে এটা গোলাটি হলো কেন এবং এখন কখন বহিষ্কার করে মানুষ? যদি এমন হতো শিবির বহিষ্কার করার ক্ষেত্রে কালক্ষেপণ করতো, তার বক্তব্য শোনার জন্য ওয়েট করতো, তাহলে আমরা ধরে নিতাম যে শিবির এখানে এটা সুযোগ করে দিচ্ছে। বরং সাথে সাথে বহিষ্কার করে পরবর্তীতে যখন আমরা দেখেছি এই ইস্যুটা নিয়ে, একটা বিচারাধীন বিষয় নিয়ে সংসদে 301 বিধিতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে আলোচনা করছেন, এটা বিচারাধীন বিষয়, এটা প্রমাণিত বিষয় না, কিন্তু সংসদে যখন আপনি এটা উত্থাপন করছেন এবং কি আপনি যখন ভিকটিমকে কথা বলার সুযোগ দিচ্ছেন না, যিনি অ্যাকিউজড তাকে কথা বলার সুযোগ দিচ্ছেন না, তাকে হসপিটালে মানে লুকোচুরি করছেন, তখন এই বিষয়গুলো মানুষের প্রশ্ন উদ্ভব হয়েছে। এর আগে কিন্তু পর্যন্ত জিসানকে অপরাধী হিসেবে ধরা হয়েছে, এখনো ধরে জিসান অপরাধী, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই কথাগুলো কেন আসছে? কথাগুলো আসছে হচ্ছে কথাগুলো ওটাই হাইলাইট করতে চাইছেন যে তিনি প্রেম করেছেন, এটাই তার অপরাধ, বাকি অপরাধটা এটা জামাত শিবির হাইলাইট করার বিষয় না। আপা, জামাত শিবির হাইলাইট করার বিষয় এটা এফআইআর এ আপনি দেখলে এটাই বুঝবেন। এফআইআর এ বলা হয়েছে যে তারা প্রেমে, তারা নিজস্ব একটা বাসায় গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা আমি যে প্রশ্নটা করেছি আপনি একটু কাইন্ডলি একটু বলেন, আমাদের সময় বেশি নেই, আর দুই একটা বিষয়ে কথা বলতে চাই। ডাক্তার জাহিদের বিষয়টা হচ্ছে, দেখেন, প্রথম কথা হচ্ছে আমি আকবর ভাইয়ের সাথে এখানে একমত যে উনি এতদিন পরে যেহেতু হচ্ছে একটা রাষ্ট্রীয় প্রোটোকলে উনি যাচ্ছেন, তাহলে এতদিন এখন পর্যন্ত উনি ওনার যে সরকারি পাসপোর্ট সেটা গ্রহণ করেন নাই কেন অর্ডিনারি পাসপোর্টে উনি গিয়েছেন, সেটা একটা বিষয়। এবং কি আপনি জানেন, যারা 17-18 বছর ফ্যাসিস্ট আমলে যারা কথা বলেছে, মানে বাংলাদেশের পক্ষে কথা বলেছে, প্রত্যেকের কিন্তু মানে ব্ল্যাক লিস্টে, প্রত্যেকের পাসপোর্ট কিন্তু ব্ল্যাক লিস্টে ইন্ডিয়ার আছে। তাহলে যখন একজন মন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তি যখন যাচ্ছেন, তাহলে আমাদের অ্যাম্বাসেডর যারা আছেন বা আমাদের হাই কমিশন যারা আছেন বা বাংলাদেশ থেকে যারা আছেন, এখানে আমার কাছে মনে হয় আমাদের একটা দুর্বলতা বা একটু উইকনেস আমার কাছে মনে হয়েছে। এটা যদি আমরা কিন্তু যদি জানানো হয়ে থাকে, যেমনটা আমরা জানি যে আসলে হাই কমিশন থেকে জানানো হয়েছিল, সেই জায়গা থেকে ওনারা কোনো উদ্যোগ নিতে পারতেন কিনা? জানেন তো যে তিনি না, প্রথম কথা হচ্ছে উনি তো একটা ব্যক্তি যাচ্ছেন না, উনি ব্যক্তি জাহিত যাচ্ছে না, উনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। দেখেন, আমি মনে করি যে প্রতিবেশী রাষ্ট্র, তার সাথে সম্পর্ক ভালো মন্দ না, তার সাথে সম্পর্ক রাখতে হবে আমাদের, তাদেরও একই ইচ্ছা করলেই বাদ দেওয়া যায় না, প্রতিবেশী এবং বাবা মাকে। তো সেইখানে দুই দেশের মধ্যে কিছুটা কেন জানি আমার মনে হয় গ্যাপ ছিল। এই গ্যাপটা থাকা উচিত না। যখন ওই দেশ দেখলো যে যেদিন জাহিদ সাহেব গিয়েছে সেদিন তো বন্ধ ছিল না, ছিল সেই দেশে রোববার, তো যাই হোক বন্ধ থাকলে তো গোয়েন্দা সংস্থা বন্ধ থাকে না, ডিপ্লোম্যাটিক চ্যানেল বন্ধ থাকে না। সেইখানে তারা ওই পেপারসটা তার সাথেই তো ছিল, পেপারস দেখার পরে কিন্তু তাকে 2 ঘন্টা বসায় রাখাও যেমন আমি মনে করি এখানে একটা মানে
ভুল, আমি শুধু ভুল বলবো না, এটা এক ধরনের ম্যানার্সের সমস্যার মধ্যে পড়ে গিয়েছে দুই দেশ। হ্যাঁ, আরেকটা হলো যে জাহিদ সাহেব আরো আগে সবকিছু কনফার্ম করে তারপরে তার গেলে ভালো হতো। তো আমি এটা এখান থেকে বলতে চাই যে এরপরে সবাই এই ব্যাপারটায় তটস্থ থাকা উচিত, শুধু ভারত বাংলাদেশ না, বিশ্বের সমস্ত দেশেই যাওয়ার আগে যে আপনার রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো সবাই ফুলফিল করাই উচিত আমি মনে করি। এবং বাইরের দেশগুলোর কেউ কূটনৈতিক একটা সম্পর্ক, কূটনীতিকভাবেই দেখা উচিত। এখানে আবেগের কোনো ঠাঁই নাই। আমার লোকদের বসিয়ে রাখলো এটাও যেমন আমি বলতে পারি না, আবার তারাও ওরকম পেপারসটা দেখার পরে তাদেরও বসিয়ে রাখাটা, এটাও আমি মনে করি যে এটাও ঠিক হয় নাই। তো দুই জনেরই ভবিষ্যতের জন্য এটা লার্ন। আপনি জানেন যে জামাতপন্থী 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং 11 জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন আজকে, এবং এই পদত্যাগের কারণ তারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন না করা, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় অধ্যাদেশ ও বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল করা, এগুলো আমাদের দলীয় সিদ্ধান্তের বিপরীত, এরকমটা বক্তব্য আমরা শুনেছি। আমি এই বিষয়টির কথা বলতে চাই, নীলুফা চৌধুরী মনি, আপনি কিভাবে দেখছেন প্রথমত তাদের এই পদত্যাগ করা এবং পদত্যাগের পেছনে নেপথ্যে যে কারণ সেটাকে? এটা দুঃখজনক আমি বলবো, কারণ তারা এমন কিছু হয় নাই 4 মাসে পদত্যাগ করার মতো ঘটনা ঘটতে পারে, এমন কিছু হয় নাই। তারা বলছে, আমরা কিন্তু একবারও বলি নাই বিচার বিভাগের যে বিলগুলো অধ্যাদেশে সেটা করবে না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে আমরা এটাকে আরো চুলচারা হিসেব করে আমরা এটা সংসদে আলোচনা করে তারপরে এই বিলগুলো পাশ করব। বিচার বিভাগ, তারপর আপনার গুম, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা বলেছে। আর গণরায় নিয়ে যে কথাটা হয়েছে, ওই একটা কারণের জন্য তাদের সাথে এটা যায় না, এটা অনেকটা পায়ে পা দিয়ে ঝগড়া করার মতো। পায়ে পা দিয়ে ঝগড়া আপনি বলছেন, কিন্তু আমি যদি অন্য একটি দিক যেটা আসলে অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেছেন সে কথাটা যদি নিয়ে আসি, আমি আসলে ব্যারিস্টার মামুন রাসেল আপনার কাছে আসি। একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করা আইনজীবী মোহাম্মদ তরিকুল ইসলাম তিনি নিজে বলেছেন যে এগুলো আমাদের দলের সিদ্ধান্তের বিপরীতে, মানে ওনার কারণ বর্তমান যে প্রেক্ষাপট সেটা ব্যাখ্যা করে একটা জায়গায় বলেছেন এই কথাটি। রাষ্ট্রের একজন আইন কর্তা হিসেবে দলের সিদ্ধান্ত, রাষ্ট্রের এরকম একটা দায়িত্বে যাওয়ার পর তার সাথে দলের সম্পর্ক থাকা, এটা আসলে মানে আমরা তো এখানে আশা করি যারা যান তাদের তো নিরপেক্ষ একটা অবস্থান থাকতে হবে, সেই জায়গায় কি ব্যাখ্যা দেবেন? দেখেন, রাষ্ট্রীয় আইন কর্মকর্তা যেটা অ্যাটর্নি জেনারেল বা সরকারি অ্যাটর্নি, আপনি যেখানে দেখেছেন আমাদের যিনি বর্তমান আইনমন্ত্রী, উনি যখন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ছিলেন অ্যাটর্নি জেনারেল, কিন্তু প্রধান আইন কর্মকর্তা থাকা অবস্থায় উনি ঘোষণা দিয়েছেন উনি এমপি ইলেকশন করবেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, উনি বলছে এটা আমার সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই। আপনি জানেন ওনারা কিন্তু বেতনভুক্ত না, ওনারা হচ্ছে কন্ট্রাকচুয়াল, মানে যেমন এই আইন উপদেষ্টা যেভাবে হয়, আইন উপদেষ্টা মানে আমরা বিভিন্ন প্যানেলে আইন উপদেষ্টা থাকি না, আইন উপদেষ্টা কিন্তু চাকরি না। হ্যাঁ, তো অ্যাটর্নি জেনারেল যে পদটা, এটার মাধ্যমে যেমন তখন আমাদের বর্তমান আইনমন্ত্রী যিনি ব্যাখ্যা দিয়েছেন যে আমাদের এটা সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা আমাদের জন্য নেই, আমরা চাইলে এমপি ইলেকশন আমরা করতে পারি। এটা কি অসত্য? তিনি কি এটা অসত্য বলেছেন? না, সত্যই বলেছেন, সত্যি বলেছেন। তাহলে অ্যাটর্নি জেনারেল ওখানে থাকবেন এবং আমাদের দলের সিদ্ধান্ত এই ধরনের কথা তারা বলতে পারবেন আসলে যারা আছেন? আমি এবার আসি আপনাকে। দেখেন, প্রথম কথা ওনারা যে কারণটা ব্যাখ্যা করেছেন, আপনি যে জানেন বিএনপির 31 দফা অনেক আগে দিয়েছেন, এমনকি 2023 সালে আমরা দেখেছি হোটেল ওয়াইস্টিনে ওনারা বড় করে প্রোগ্রাম আয়োজন করে 31 দফা দিয়েছেন। সেখানে ওনারা বলেছেন যে ওনারা সুপ্রিম কোর্টের যে সচিবালয়, সেই সচিবালয়টা ওনারা প্রতিষ্ঠা করবেন। এমনকি যখন অন্তর্বর্তীকালীন সরকার এসে এই সচিবালয়টা প্রতিষ্ঠা করলেন, পরবর্তীতে ওনারা 7 দিন আগে যে ইস্তেহার দিয়েছেন, সেই ইস্তেহার ওনারা বলেছেন এই সচিবালয়কে ওনারা শক্তিশালী করবেন, যেহেতু প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। আপনি দেখেন, অথচ ওনাদের 31 দফা, বেগম জিয়ার 2030 যে ভিশন, এবং কি হচ্ছে তাদের যে ইস্তেহার, সব কিছুদের মধ্যে সুপ্রিম কোর্টের সচিবালয় বিষয়টা ছিল। কিন্তু ওনারা এসে ক্ষমতা আসার পরে সচিবালয় যেটা প্রতিষ্ঠিত ছিল এটাকে শক্তিশালী তো দূরের কথা, এটাকে বাতিল করে দিলেন। ওনারা বারবার বলছেন এটা আমরা সুন্দর করে সংস্কার করে সুন্দর করে এটা আবার নিয়ে আসবো। আপনি তো যে ব্যাংক অধ্যাদেশটা তো আপনার সংশোধনের আকারে নিয়ে আসছেন, 17 ক যুক্ত করে আপনার সংশোধনের আকারে নিয়ে আসছেন। তাহলে যে সচিবালয়টা প্রতিষ্ঠিত ছিল, আমি আসি, যে সচিবালয়টা প্রতিষ্ঠিত ছিল সেই সচিবালয়টা ওনারা বাতিল করে দিলেন। সেটা নিন্দা জানিয়ে
সেটা নিন্দা জানিয়ে ওনারা হচ্ছে ওনারা আচ্ছা তার পদত্যাগ মানে করেছেন। দলের কর্মকর্তা হিসেবে সেখানে ছিলেন, একটা রাষ্ট্রীয় পদ তারা নিয়েছিলেন, অ্যাটর্নি জেনারেল হিসেবে, রাষ্ট্রীয় আইনজীবী হিসেবে তারা নিয়োগপ্রাপ্ত ছিলেন, কিন্তু দলের কর্মকর্তা হিসেবে ছিলেন। আপনারা এর আগে এত কথা বলেছেন দলীয় লোককে কেন দিচ্ছেন, তাহলে আপনারাও তো দলীয় লোক অনেক জায়গায় সেট করে রেখেছেন যারা আপনাদের দলের মতের সাথে অমিল হলে তারা তার জায়গা থেকে সরে যেতে পারে। সেটা আকবর 15 হোসেন জন। আসলে কি সেটা বলবেন, 150 আমরা মধ্যে 15 জন, আর কি বাকি বলতে পারি? সবগুলো তো বিএনপিরই ছিল। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমি এই খবরটা দেখে প্রথমে একটু চমকে উঠলাম এই অর্থে যে আমি ভাবলাম এখনো এই সরকারের সময় 17 জন জামাতের attorney রয়ে গেল, ছিলেন, বিএনপি হ্যাঁ। তাদেরকে সরালো না এর মধ্যে। এবং অদ্ভুত ব্যাপার, বিএনপি এটাতে মানে আমরা তো- মোটামুটি দুঃখ প্রকাশ করেছে, হ্যাঁ, এরকমটাই মনে হ্যাঁ, মানে হচ্ছে। এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং ব্যাপার যে এই সরকার এখনো পর্যন্ত জামায়াতপন্থী 17 জনকে ওই অফিসে রেখে দিল। মানে তাদেরকে তো আরো আগেই ওখান থেকে হয়তো আমরা বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার দেখি তাদেরকে সরিয়ে দেওয়া হতো বা উচিত ছিল, আমরা যেভাবে এটাকে ব্যাখ্যা করি। তো এটা যে 4 মাস হয়ে গেল তারা নিজে থেকে সরে আসলেন, এই ব্যাপারটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হলো যে হ্যাঁ, এটা আমি জানতাম না। তবে এটা ঠিক যে আমি একটা কথা বলবো যে সংস্কার প্রশ্নে, যেটা আমি আগেও বলেছি, আমি এই সরকারকে 6 মাস পর্যন্ত একটা বেনিফিট অফ ডাউট দিতে চাই। আমি এখনই বলতে চাই না যে বিএনপি বাকি যে সংস্কারের যে ব্যাপারগুলো সংস্কারের আছে, বিষয়টা আজকে কথা বলবো না, হ্যাঁ, আজকে কথা বলতে চাইছি আর এই যে যেটা- এই প্রসঙ্গটা হ্যাঁ, এই আপনি প্রসঙ্গে, কিভাবে এবং দেখছেন যে তারা আসলে বা এখনো এরকম যারা আছেন দলের দলীয় লোক হিসেবে তারা যদি থাকেন, না, সেটাকে আমরা কিভাবে দলীয়- দেখবো, এটা কিভাবে আমরা দলীয় লোক, এই জায়গা থেকে বের হয়ে আসবো? দলীয় আসলে? লোক হিসাবে যেটা হচ্ছে যে দলীয় লোক হিসাবে তো আগের অ্যাটর্নি জেনারেলও ছিলেন। তিনি কিন্তু যখন অ্যাটর্নি জেনারেল হিসেবে, এখন যিনি আইনমন্ত্রী, তিনি যখন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান তখন কিন্তু তিনি কিন্তু উনি কিন্তু কখনো বলেননি যে আমার দল এটা সিদ্ধান্ত, না সেজন্য না আমি বলুক, এটা কারণ করবো না। ওনার হয়তো সবকিছু ওনার ফেভারে ছিল সেজন্য। এখনো তো ওনাদের ফেভারে নাই, ওনারা বলেছেন। ব্যাপারটা যদি আপনি আবার উল্টো করে দেখেন বিএনপির ক্ষেত্রে, হয়তো এটাই ঘটতো। হ্যাঁ, ইটস অল দ্য সেম। তাই আপনি মনে করছেন? আমার কাছে তাই? ব্যাপারটা এরকমই মনে হয় আচ্ছা, আর কি। ঠিক আছে, আমরা তো জামাতের দিক থেকে অনেক সমালোচনা শুনি, কিন্তু জামাতের কেউ যখন একই কাজ করে ফেলে সেটা একটু কিন্তু দুঃখজনক মানে হয়ে যায়। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে ওই জায়গায় যে আমরা যেটা শুনেছিলাম যে বিএনপি সব সরিয়ে দিচ্ছে, কোথাও সব জায়গায় বিএনপি তার নিজের লোক দিচ্ছে, তাহলে এখানে 17 জন কোত্থেকে বের হলো, এটাই আমার কাছে ইন্টারেস্টিং মনে এরকম হচ্ছে। অনেক জায়গায় আর প্রশাসনে আরো অনেক বেশি, এটা চিন্তাই করতে পারবেন না আপনি। আর গুপ্ততে তো কথাই নেই। আচ্ছা, আমরা শেষ করে দিব। আজকে আমি দেখেছি ইসলামী ব্যাংক নিয়ে ঘটনা ঘটেই চলেছে। ইসলামী ব্যাংকে আগে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তারা আবার আন্দোলন করছে। একটি তথ্য সামনে এসেছে, ইসলামী ব্যাংক থেকে বাইতুল মালের নামে কোটি কোটি টাকা চাঁদা আদায় করা হয়েছে। ব্যাংক কর্মকর্তা কয়েকজনের নামে জয়েন্ট অ্যাকাউন্ট করে সেখানে এই টাকা লেনদেন করা হয়েছে। এটা কি আসলে কি বলবো আমরা, মানে কি নামে চাঁদাবাজি করছেন সেটা তো অনেকেই বলে। তাহলে আমি মামুন রাসেল, ব্যারিস্টার মামুন রাসেল, আপনার মন্তব্য শুনতে চাইছি। এটা যদি কেউ চাঁদাবাজি করে, এটা দায়িত্ব কার? সরকারের দায়িত্ব বের করা। সরকার বের করুক, এটা তো ক্রিমিনাল অফেন্স। যে কেউ যে চাঁদাবাজি করে, যেভাবে এমপি ছেলেকে চাঁদাবাজির জন্য গ্রেপ্তার করেছে, যে কেউ যদি ইসলামীকে চাঁদাবাজি করে তাহলে সরকারের দায়িত্ব হচ্ছে যে চাঁদাবাজিকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসা। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা তো সবসময় মুখস্থ কথা বলি। সংসদে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে 25 কোটি টাকা আরডিএ যে প্রকল্প, সে প্রকল্পে 25 কোটি টাকা নাকি এই নির্বাচনী কাজে, অথচ সেই বছরে আরডিএ প্রকল্পে ছিল মাত্র 5 কোটি টাকা। অথচ উনি বলে যে 25 কোটি টাকা নাকি সেটা জামাতের নির্বাচনী ফান্ডে দেওয়া হয়েছে। তো তারপর এরকম মুখস্থ কথাবার্তা বা আনুমানিক কথাবার্তা আমরা অনেক বলতে পারি। আমার কথা হচ্ছে যদি স্পেসিফিক কোনো এলিগেশন কারো বিরুদ্ধে থাকে যে চাঁদাবাজি করেছে, সেখানে চাঁদাবাজি করেছে, তাহলে তাকে গ্রেপ্তার আওতা নিয়ে আসা সরকারের দায়িত্ব। এটা 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 ক্রিমিনাল অফেন্স। এবং আপনি জানেন আমাদের ক্রিমিনাল অফেন্স একটা অপরাধ হওয়ার জন্য দুইটাই ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন হয়। একটা তো এন্টিসোশাল বিহেভিয়ার, একদমই সময় নেই। যদি পানিশমেন্ট আছে আমার মনে হয় শাস্তি। আচ্ছা, এই যে আমরা কোটি কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ শুনছি, যেটা মামুন রাসেল বলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, সেই ব্যবস্থা নেওয়া হবে কিনা নীলুফার চৌধুরী মনি একদম খুব সংক্ষেপে বলবেন। এবং আরেকটি কথা এখানে মামুন বললেন যে অনুমান নির্ভর বক্তব্যের কথা, কোনো বক্তব্যকে অনুমান নির্ভর ছিল বলে আপনি মনে করেন কিনা ইসলামী ব্যাংক নিয়ে? দেখেন, ইসলামী ব্যাংক নিয়ে যে অনুমান নির্ভর ছিল না, সেই দিন যখন আপনার মহান জাতীয় সংসদে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কথা বললেন ইসলামী ব্যাংক নিয়ে, তখন কিন্তু জামাতের বিরোধী দল সমস্ত চুপ ছিল। তার প্রতিবাদ, একটা কথার উত্তর ওইভাবে দিতে পারে নাই। এখান থেকে বোঝা যায় যে সেটা অনুমান নির্ভর কিনা। এবং আপনি দেখেন, আরো একটা প্রমাণ দেই, মাসুদ সাহেব মাননীয় সংসদ সদস্য এত কথা বললেন সংসদে দাঁড়িয়ে ইসলামী ব্যাংক নিয়ে, এত কথা বললেন, উনি যে বিনা জামানতে
ওনার ওয়াইফের জন্য প্রায় 2.5 কোটি টাকা নিলেন এই ইলেকশনের আগে ইসলামী ভুল ব্যাংক ব্যাখ্যা থেকে বা তথ্য বিনা ঘাটতি আছে জামানতে, আবার। তথ্য এবং ঘাটতি সে আছে। স্বীকার করেছে যে সে বলেছে আমার ওয়াইফ তো ডাক্তার, সে নিতেই পারে, বাট একজন ডাক্তার যা বেতন পায় তার চেয়ে সর্বোচ্চ 3 গুণ বা 4 গুণ টাকা সে নিতে পারে 1 বছরের বা 2 বছরের।